আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তেহরানের অস্ত্রাগারে শত শত নতুন যুদ্ধাস্ত্র, ইসরায়েলকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি খামেনির। ট্রাম্প জেলেন্সকি বৈঠকের আগে ইউক্রেনে ব্যাপক হামলা চালাল রাশিয়া। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে, অভিযোগ পেজেশকিয়ানের। পশ্চিম তীরে বাড়িঘর দখল করছে ইসরায়েলি বাহিনী, কারফিউ জারি। রাশিয়ায় অলিগার্ক বাড়লেও ক্ষমতার কেন্দ্রে পুতিন। কিয়েভে হামলা প্রমাণ রাশিয়া শান্তি চায় না, মন্তব্য জেলেন্সকির। রাতভর রুশ হামলায় নিহত 2। আমরা 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব, বিজেপি নেতার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তেহরানের অস্ত্রাগারে শত শত নতুন যুদ্ধাস্ত্র, ইসরায়েলকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি খামেনের। ব্রেকিং নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার আরও প্রকট। একদিকে রণসজ্জায় সজ্জিত তেহরান, অন্যদিকে ইসরায়েলের চূড়ান্ত সতর্কতা। ইরানের অস্ত্রাগারে যুক্ত হচ্ছে শত শত অত্যাধুনিক মরণাস্ত্র, আর ঠিক সেই মুহূর্তে খোদ আয়াতুল্লাহ আলী খামেনির বজ্রকণ্ঠ, ইসরায়েলকে এবার উচিত শিক্ষা দেওয়া হবে। তবে কি আমরা এক বড়সড় যুদ্ধের দোরগোড়ায়? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার আর কোনো রাগ ঢাক রাখলেন না। রাজধানী তেহরানে এক ভাষণে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলকে। খামেনি স্পষ্ট করেছেন, ইরানের সার্বভৌমত্বের উপর আঘাতের জবাব হবে ধ্বংসাত্মক। তিনি বলেন, শত্রুরা যেন ভুলে না যায়, ইরানকে আক্রমণ করার অর্থ হল নিজের ধ্বংস ডেকে আনা। এই সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। তবে খামেনির এই হুঁশিয়ারি কেবলই কথার কথা নয়, নেপথ্যে রয়েছে ইরানের বিশাল অস্ত্রভান্ডার। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান শত শত নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরি করেছে, যা নিমিষেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে পারে। বিশেষ করে ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত ছুটতে সক্ষম, তা এখন তেলাবিবের বড় দুশ্চিন্তার কারণ। তেহরানের দাবি, তাদের এই অত্যাধুনিক অস্ত্রগুলো যে কোনো রাডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যে আঘাত করতে শতভাগ নির্ভুল। পাল্টা প্রস্তুতিতে পিছিয়ে নেই ইসরায়েলও। খামেনির এই হুঁশিয়ারির পর আইডিএফ তাদের হাই অ্যালার্টে রেখেছে। পেন্টাগন থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবে। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি সরাসরি কোনো বড় আক্রমণ চালায়, তবে তার পাল্টা জবাবে ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ফলে পুরো অঞ্চল এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে। তেহরানের এই রণপ্রস্তুতি কি কেবলই আত্মরক্ষা, নাকি বড় কোনো অভিযানের ইঙ্গিত? খামেনির এই উচিত শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি কি বিশ্বযুদ্ধের নতুন কোনো অধ্যায় শুরু করবে? প্রশ্ন এখন কোটি টাকার। পরিস্থিতির উপর আমাদের নজর থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ওয়াশিংটনের পথে রওনা হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশেপাশের এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বাহিনী। শনিবার রাতে ঘটেছে এই ঘটনা। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতভর প্রায় 10 ঘণ্টা ধরে কিয়েভ এবং তার আশেপাশের অঞ্চলগুলোকে লক্ষ্য করে প্রায় 500 ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া বাহিনী। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে যেগুলো ঠেকানো সম্ভব হয়নি, সেগুলোর আঘাতে অন্তত 2 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কিয়েভের বিদ্যুৎ পরিষেবা ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছিল রাশিয়া। যে উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছে, তাও অনেকটাই সফল, কারণ রুশ ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে কিয়েভ এবং তার আশেপাশের বিশাল অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে গেছে। কিয়েভের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, 1 মিলিয়নেরও বেশি পরিবার বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। হামলার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ সন্ধে রাতেই 75,000-এরও বেশি বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে, অভিযোগ পেজেশকিয়ানের। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে, অভিযোগ পেজেশকিয়ানের। ইসরায়েলের সঙ্গে জুন মাসের সংঘর্ষের কয়েক মাস পেরোতেই আবারও নতুন যুদ্ধের ইঙ্গিত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শীঘ্রই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্যে শনিবার 27 ডিসেম্বর ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমার মতে আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধ করছি।
তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের থেকে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব ক্রাইসিস থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবল দুই দিক থেকেই বেশি শক্তি আছে। তারা যদি আবার হামলা চালায় আগের থেকে শক্ত জবাব পাবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই সংঘর্ষ ৮০ দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন, পশ্চিমী শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, দূতনীতি ও নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের যুব শক্তিকে প্রতিরোধের শক্তি হিসাবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবেলায় যুবশক্তির সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। এদিকে তেহরান ও ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাকের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসাবে দাঁড়িয়েছে। পশ্চিম তীরে বাড়িঘর দখল করছে ইসরায়েলি বাহিনী। কারফিউ জারি। ইসরায়েলি বাহিনী কয়েকটি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করেছে এবং বাড়িগুলোকে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তরিত করেছে। অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরের শনিবার দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনী গণগ্রেপ্তার চালিয়েছে এবং কয়েক ডজন বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী কাবাতিয়ার প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে এবং কয়েক ডজন বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তারা কয়েকটি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করেছে এবং বাড়িগুলোকে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তরিত করেছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস একটি বিবৃতিতে বলেছেন, তারা কাবাতিয়ার চারপাশে কারফিউ জারি করেছে। কাটসের কাবাতিয়া গ্রামের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশের পর এই দমনপীড়ন শুরু হয়েছে। তিনি দাবি করেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুরি কারায় ও গাড়ি চাপা দিয়ে হামলার অভিযুক্ত এক ফিলিস্তিনি সেখান থেকেই এসেছেন। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কাবাতিয়ায় সীমান্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শিন বেতের সদস্যদের সঙ্গে একাধিক বিভাগের সৈন্য মোতায়েন করেছে। তাদের দাবি, তারা হামলার সন্ধিভাজন সদস্যের বাড়িতে অভিযান চালিয়েছে এবং এটি ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে। মানবাধিকার দলগুলো দীর্ঘদিন ধরেই ইসরায়েলিদের বিরুদ্ধে হামলার অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলার বিষয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে কোলেকটিভ শাস্তির এক অবৈধ রূপ আখ্যা দিয়েছে। ওয়াফা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের অন্যান্য স্থানেও অভিযান চালিয়েছে। এর মধ্যে রামাল্লাহ ও হেব্রনের আশেপাশের কয়েকটি গ্রামও অন্তর্ভুক্ত। হেব্রনের কাছে ডুরা, আবদা ও ইমরেইশ তাহুন থেকে ইসরায়েলি বাহিনী ৮ জনকে গ্রেপ্তার করেছে। রাশিয়ায় অলিগার্ক বাড়লেও ক্ষমতার কেন্দ্রে পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চললেও রাশিয়ায় বিলিয়নেরের সংখ্যা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। তবে গত ২৫ বছরে ভ্লাদিমির পুতিনের শাসনামলে দেশটির ধনকুবের বা অলিগার্কদের রাজনৈতিক প্রভাব প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের পুতিন বিরোধী করতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে উল্টো পুতিনের মুখাপেক্ষী করেছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধকে পাগলামি বলায় নিজের প্রতিষ্ঠিত টিনকফ ব্যাংক হারান সাবেক বিলিয়নার ওলেগ টিনকফ। একদিনের মধ্যেই ক্রেমলিন থেকে বার্তা আসে, টিনকফের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হবে। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রকৃত মূল্যের মাত্র ৩% দামে ব্যাংকটি বিক্রি করতে বাধ্য হন তিনি। প্রায় $৯ বিলিয়ন সম্পদ হারিয়ে দেশ ছাড়তে হয় টিনকফকে। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান দখলে নিয়ে অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হন কিছু রুশ ব্যবসায়ী। তখন অর্থনৈতিক শক্তিই ছিল রাজনৈতিক প্রভাবের প্রধান উৎস। একসময় সবচেয়ে প্রভাবশালী অলিগার্ক বরিস বেরেজোভস্কি দাবি করেছিলেন, পুতিনকে ক্ষমতায় আনতে তিনি ভূমিকা রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি তার মধ্যে ভবিষ্যতের লোভী অত্যাচারী এবং দখলদার দেখতে পাইনি, যে ব্যক্তি স্বাধীনতা পদদলিত করবে এবং রাশিয়ার উন্নয়ন বন্ধ করবে। বেরেজোভস্কিকে পরে যুক্তরাজ্যে নির্বাসিত থাকাকালীন রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়। ততদিনে রাশিয়ার অভিজাততন্ত্র পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশ ধনীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লেও পরের বছরগুলোতে যুদ্ধ অর্থনীতি তাদের অনেকের জন্য লাভের সুযোগ তৈরি করেছে। ফোর্বসের তথ্য অনুযায়ী ২০২৩ ও ২০২৪ সালে রাশিয়ার অর্থনীতি বছরে ৪% বেশি হারে বেড়েছে। ২০২৪ সালে রুশ বিলিয়নারদের অর্ধেকের বেশি কোনো না কোনোভাবে সামরিক খাতে যুক্ত ছিলেন বা যুদ্ধের সুফল পেয়েছেন।
2025 সালে ফোর্বসের তালিকায় রাশিয়ার বিলিয়নারের সংখ্যা দাঁড়িয়েছে 140 জনে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তাদের সম্মিলিত সম্পদ $580 বিলিয়ন, যা যুদ্ধপূর্ব সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি। তবে এই বিপুল সম্পদ রাজনৈতিক প্রভাবে রূপ নেয়নি। প্রকাশ্যে যুদ্ধবিরোধিতা করলে দেশ ও সম্পদ দুটোই ছাড়তে হয়েছে অনেককে। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞার রুশ ধনীদের পুতিন বিরোধী না করে বরং তার উপর আরও নির্ভরশীল করে তুলেছে। ইউক্রেন যুদ্ধের পর বিদেশি কোম্পানিগুলো রাশিয়া ছাড়লে সেই শূন্যতা পূরণ করেন ক্রেমলিন ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। এতে তৈরি হয়েছে পুতিনের এক নতুন অনুগত ধনকুবের শ্রেণী। রাশিয়ায় এখন বিলিয়নার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, কিন্তু রাজনৈতিক ক্ষমতা এক ক্রেমলিনেই কেন্দ্রীভূত। কিয়েভে হামলা প্রমাণ রাশিয়া শান্তি চায় না, মন্তব্য জেলেন্সকির। রাতভর রুশ হামলায় নিহত 2। ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর রাশিয়ার জোরালো হামলায় অন্তত 2 জন নিহত এবং 32 জন আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলাকে রাশিয়ার শান্তি চিন্তার অনুপস্থিতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কিয়েভে হামলার ঘটনা প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না। জেলেন্সকি যুক্তরাষ্ট্র ইউক্রেনের নতুন শান্তি আলোচনা শুরুর আগেই এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে জেলেন্সকি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববার বৈঠক করবেন। বৈঠকে 2 নেতা ট্রাম্পের নতুন 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকেরা এই পরিকল্পনার প্রাথমিক একমত হয়েছে। হামলার সময় কিয়েভে প্রায় 10 ঘণ্টা ধরে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা চললে এতে শহরের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র শীতের মধ্যে প্রায় 40% আবাসিক ভবনের হিটিং সিস্টেম অকেজো হয়ে পড়েছে। ইউক্রেনের উন্নয়ন মন্ত্রী অলেক্সি কুলেবা এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল দূরপাল্লা অস্ত্র ব্যবহার করেছে। জেলেন্সকি টেলিগ্রামে লিখেছেন, কিয়েভের দিকে প্রায় 500টি ড্রোন এবং 40টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। হামলায় মূলত সেবামার্কি এবং জ্বালানি অবকাঠামোয় লক্ষ্য ছিল। বিবিসির সাংবাদিক আনাস্টাসিয়া গ্রিভানোভা তার অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার সময় ছিলেন। বহুতল ভবনের উপরের ফ্ল্যাটে আগুন ধরে গেলেও তিনি অক্ষত রয়েছেন। একই সময়ে সম্রাজ্ঞী কেশরে পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী রাজধানীর পূর্বাঞ্চলের দার্নিৎস্কি এলাকার একটি প্রবীণ হোম থেকে 68 জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। জেলেন্সকি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করতে চান না। তিনি টেলিগ্রামে লিখেছেন, রুশ প্রতিনিধিরা দীর্ঘ আলোচনা করছে, কিন্তু বাস্তবে ড্যাগার মিসাইল ও শাহেদ ড্রোনই তাদের বক্তব্য বহন করছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন থেকে উড়ে আসা প্রায় 800টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে 8টি ড্রোন মস্কোতে ধ্বংস হয়েছে। আমরা 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য লড়ব, বিজেপি নেতার হুঁশিয়ারি। ভারতীয় জনতা পার্টির নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, বাংলাদেশে অবিলম্বে হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে, নয়তো আমরা 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য লড়ব। শুক্রবার বিকেলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশি উপদূতাবাসের সামনে বিক্ষোভের পর পুলিশের মধ্যস্থতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ময়মনসিংহের দীপু দাস হত্যার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। সাক্ষাৎ শেষে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলেন, কলকাতায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে দেশটিতে হিন্দু সম্প্রদায়ের ওপর হিংসার প্রতিবাদ ও উদ্বেগ জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর ভাষ্য, তারা জানতে চেয়েছিলেন দীপু চন্দ্র দাসের অপরাধ কী ছিল। জবাবে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হবে না। ক্ষতিপূরণ প্রসঙ্গে ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারের পুরো দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। বিজেপি নেতা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ লেলিয়ে দিয়ে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করিয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার পুলিশের লাঠিচার্জে 10 জনের বেশি মানুষ আহত হয়েছেন। কারো মাথা ফেটেছে, কারো নাক ভেঙেছে, এমনকি সাধুদেরও মারধর করা হয়েছে। এই ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আগে 7 জন মহিলা জামিন পেয়েছেন এবং শুক্রবার 12 জনকে আদালতে তোলা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশকে অবশ্যই হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে।
প্রয়োজনে আমরা ১০০ কোটি হিন্দু বাংলাদেশের ১.৫ কোটি হিন্দুর জন্য লড়ব প্রস্তুত। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাধু সন্তরা আসেন। এর মধ্যে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে ৫ লাখ সাধু নিয়ে আবারও উপদূতাবাসের সামনে আসবেন এবং আন্দোলন জোরদার করবেন। সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে একটি হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেয় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। তাদের সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেয় হিন্দু সংহতি নামের উগ্রপন্থী একটি সংগঠন। কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু সন্তদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশের উপদূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। এদিকে উগ্রবাদী বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর থেকেই উপদূতাবাস ও আশেপাশের এলাকা কঠোর পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।